ভারত আমার ধারণা আগামী নির্বাচনে বাধা দিবে না। শেখ হাসিনার 15 বছর বাংলাদেশের কূটনীতি একদিকে ছিল, ভারতের সাথে সম্পর্ক বিশেষ সম্পর্ক ছিল, এটা আমি মানি। পাকিস্তানের সাথে আমাদের একটা আঞ্চলিক প্রতিবেশী হিসেবে সম্পর্ক একটা স্বাভাবিক মানদণ্ড আছে। এখন সম্পর্কটা স্বাভাবিক জায়গায় ফেরত আসছে। শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে গেলেন, তারপর থেকেই তো সম্পর্কটা আসলে বলা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে। সেইখান থেকে সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে আনার কার্যত কোনো উদ্যোগ দেখছেন কিনা? ভারতের সাথে যেমন আমার সহযোগিতা লাগবে, চীনের সাথে আমার সহযোগিতা লাগবে, আমার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সহযোগিতা লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা লাগবে। এই সহযোগিতাগুলো আমরা সবগুলোই আমাদের প্রয়োজন এবং সমতা এবং আত্মমর্যাদার ভিত্তিতে হতে হবে। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন কূটনীতিক, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। এ পর্বে আমরা একটু বাংলাদেশের কূটনীতি নিয়ে আলোচনা করতে চাই। আপনি একজন পেশাদার কূটনীতিকও ছিলেন বটে। শেখ হাসিনার 15 বছর বাংলাদেশের কূটনীতি একদিকে ছিল, বৈদেশিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক যেভাবে বলে থাকি। তার পতনের পরে একটা বড় শিফট আসছে। এই শিফটটাকে আপনি মোটা দাগে কিভাবে পর্যবেক্ষণ করছেন? শিফট বলবো না, আপনি একটা বলছেন ভারতের সাথে সম্পর্ক বিশেষ সম্পর্ক ছিল, এটা আমি মানি। কিন্তু তার অর্থ এই না যে অন্য দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক কম বেশ বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। চীনের সাথেও কিন্তু প্রায় সমপর্যায়ের সম্পর্কই কিন্তু বজায় থেকেছে গত 15 বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা টানাপোড়েন তৈরি হয়েছিল এই আমাদের অভ্যন্তরীণ কারণে। আমরা যে কটা নির্বাচন করেছিলাম, এই নির্বাচনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করেনি এবং তারা কিন্তু স্পষ্ট করে বা প্রকাশ্যে অপ্রকাশ্যে বারবার বলার চেষ্টা করেছে যে তোমরা রাজনৈতিক কাঠামোটা যদি সাবলীল রাখতে চাও তাহলে এগুলো এইভাবে করা যাবে না। ভারত সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে থামিয়েছে। যেমন 2024 সালের নির্বাচনের আগে তারা ভিসা পলিসি ঘোষণা করেছিল। রাইট, মেসেজটা তারা দিয়েছিল যে আমরা পছন্দ করছি না। 2024 ইলেকশনের আগে আরেকটা বিষয় লক্ষণীয় ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে যতটা প্রেসার পরিলক্ষিত হচ্ছিল, পাশাপাশি কিন্তু আপনার ভারত, চায়না, রাশিয়া তারা শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়িয়েছিল। পাশে দাঁড়িয়ে তাকে সর্বতোভাবে সমর্থন দিয়ে 24 নির্বাচনও তারা করতে পেরেছে। তো আগামী নির্বাচনে এই ভূ রাজনীতির কোনো প্রভাব কি লক্ষণীয় কিনা? আমার কাছে মনে হচ্ছে না। এখন আমরা তার চেয়ে একটু ভালো অবস্থায় আছি। কেন ভালো অবস্থায় আছি? ভারত আমার ধারণা আগামী নির্বাচনে বাধা দিবে না। তারা বলছে গতকালও, যেটা ফরেন সেক্রেটারি বললেন বিক্রম মিস্ত্রি, ভারত হয়তো বাধা দেবে না, কিন্তু তাদের প্রেফারেন্স হয়তো থাকতো যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকতো ভালো হতো। কিন্তু তার অর্থ এই না যে তারা এটা প্রতিরোধ করতে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই নির্বাচনের প্রক্রিয়াকে সমর্থন করবে। জাতিসংঘের দিক থেকেও সেটা আমরা পেয়েছি গতকাল। তো কাজেই আমার ধারণা এখন পরিস্থিতিটা অনেক বেশি অনুকূল আমাদের জন্য, আন্তর্জাতিকভাবে অনেক বেশি অনুকূল, এবং সেখানে আমরা এই অনুকূল পরিস্থিতিটাকে কতটা কাজে লাগাতে পারি সেটা আমাদের মানে যে কারণগুলো গত 3টা নির্বাচনের গ্রহণযোগ্য করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার সেই বাধাগুলো নাই। এর ভিতরে আরেকটা সম্পর্ক আপনি যেটা বলেননি, আমি একটু জানতে চাই। পাকিস্তানের সাথে গত 13 বছরে বা 15 বছরে সম্পর্ক অলমোস্ট 0 পর্যায়ে ছিল, সেখান থেকে আবার নতুন করে সম্পর্ক তৈরি করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি নতুন কথাটাকে একটু ঘুরিয়ে বলি, নতুন করে বলবো না। পাকিস্তান তো এই অঞ্চলের রাষ্ট্র। পাকিস্তানের সাথে আমাদের একটা আঞ্চলিক প্রতিবেশী হিসেবে সম্পর্ক একটা স্বাভাবিক মানদণ্ড আছে। এখন সম্পর্কটা স্বাভাবিক জায়গায় ফেরত আসছে। গত 15 বছরে এটাকে অস্বাভাবিক অবস্থায় আটকে রাখা হয়েছিল। তো কাজেই আমি পাকিস্তানের সাথে, ভারতের সাথে আমাদের যেরকম সম্পর্ক, পাকিস্তানের সাথেও আমাদের প্রয়োজনের নিরিখে, কথাটা আমি জোর দিয়ে বলছি যে প্রয়োজনের নিরিখে ভারতের সাথে আমরা যেভাবে সম্পর্ক রাখবো, পাকিস্তানের সাথেও আমরা সেইভাবেই সম্পর্ক রাখবো। অন্যান্য দেশগুলোর সাথে আমরা
সেভাবেই সম্পর্ক রাখবো এবং সেখানে আমার প্রয়োজনটাই নির্ণায়ক ভূমিকা পালন করবে। গত 1 বছরে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো প্রচেষ্টা উভয় পক্ষ থেকেই কি দৃশ্যমান হয়েছে, যে সম্পর্ক যেটা আপনার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে? শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে গেলেন, তারপর থেকেই তো সম্পর্কটা আসলে বলা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে। সেইখান থেকে সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে আনার কার্যত কোনো উদ্যোগ দেখছেন কিনা? বাংলাদেশ কিন্তু তার পক্ষ থেকে যেমন ম্যাঙ্গো ডিপ্লোমেসি, আম পাঠানো হচ্ছে, হিলসা ডিপ্লোমেসি, সেগুলো কিন্তু বাংলাদেশ অব্যাহত রেখেছে। এখানে একটু একটু নুয়ান্স আছে। নুয়ান্সটা হলো আপনি যেটা বলছেন, কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে আমাদের মধ্যে একটা টানাপোড়েন আছে, সেটা আমরা মানি। এর মধ্যে কিছু আনুষ্ঠানিকতা হয়েছে। আমরা আমাদের পররাষ্ট্র সচিব, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর দেখা হয়েছে নিউ ইয়র্কে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতের প্রধানমন্ত্রীর দেখা হয়েছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সময়। তো আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনাটা হচ্ছে, কিন্তু এখানে আন্তরিকতার জায়গাটা আমার ধারণা এখনো ঘাটতিখানি। আমাদের প্রধান উপদেষ্টা যেমন বারবারই বলে থাকেন যে উনি সার্ককে কার্যকর করতে চায়, কিন্তু ভারতের সাথে যদি স্বাভাবিক সম্পর্কে আসতে না পারে, পাকিস্তানের সাথে যদি স্বাভাবিক সম্পর্ক না থাকে, তাহলে সার্ককে কিভাবে কার্যকর করা সম্ভব? এটা তো চ্যালেঞ্জ আছেই, কিন্তু আমাদের প্রত্যাশা, উনি প্রত্যাশার কথাটা বলছেন এবং আমি মনে করি প্রত্যাশার দিক থেকে এটা আমরা বলবো, কিন্তু বাস্তবতার দিক থেকে এটা এই মুহূর্তে এখনো পর্যন্ত বাস্তবিক অর্থে সেটা কার্যকর করা যাবে কিনা এই প্রশ্ন। প্রত্যাশা বনাম বাস্তবতায় অনেক আছে, কারণ এটা আমাদের সার্ক তো আমাদের প্রোডাক্ট ভাই। সার্ক তো বাংলাদেশ, ঢাকায় তৈরি হয়েছে, এবং সার্কটাকে আমরা মনে করি বাংলাদেশ, আমাদের এই অঞ্চলে বাংলাদেশের যদি কোনো প্রভাব বা বাংলাদেশের কোনো ভালো জিনিস নিয়ে আমরা গর্ব করতে পারি, সেটা আমার সার্ক। এবং আমি নেপালে কাজ করেছি অনেক দিন। নেপালে বাংলাদেশ বললেই তারা বলে যে এটা বাংলাদেশ সার্ক করেছে। তো কাজে আমাদের একটা রেপুটেশনাল, এটা একটা এলিমেন্ট। তো আমরা এই রেপুটেশনটাকে ব্যবহার করব না কেন? আমার ধারণা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেই প্রত্যাশার কথাটাই বলছেন, কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তবতা কিন্তু 2014 সালের পরে অনেক পরিবর্তিত হয়েছে, এবং সাম্প্রতিককালে কি পরিমাণ পরিবর্তিত হয়েছে সেটা আমরা ক্রিকেট খেলা পর্যন্ত দেখলাম। তো কাজেই যুদ্ধ, ক্রিকেট খেলা, এগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু একটা আঁচ করতে পারি যে দক্ষিণ এশিয়াতে সহযোগিতার জায়গাটা কতটা শক্তিশালী, নাকি তার বিপরীত প্রক্রিয়াটা বেশি শক্তিশালী। এইরকম হস্টাইল এনভায়রনমেন্ট দুনিয়ার আর কোথাও কোনো রিজিয়নে আছে? দক্ষিণ এশিয়া যতটা হস্টাইল, সেটা আমি একটু ঘুরিয়ে বলি, পৃথিবীর সব জায়গাতেই আঞ্চলিক প্রতিষ্ঠান আছে। দক্ষিণ এশিয়াই একমাত্র দেশ যেখানে কোনো আঞ্চলিক সংস্থা নাই, কারণ দেশগুলোর মধ্যে সেই ধরনের আঞ্চলিক কোনো চেতনাবোধ নাই এবং আঞ্চলিক কোনো কাঠামোগত ব্যবস্থাও নাই। এবং না থাকার ফলে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ আমরা যেভাবে নিজেদেরকে বাইরের পৃথিবীর কাছে উপস্থাপন করতে পারতাম, সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হই। তো আঞ্চলিক এই প্রতিষ্ঠান কার্যকর না থাকায় জনগণ যারা এই অঞ্চলে বসবাস করেন তারাও কি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? নিশ্চয়ই। কারণ সারা দুনিয়ায় যত গরিব মানুষ আছে তার মেজরিটি একটা অংশ বাস করে সাউথ এশিয়াতে, কিন্তু সাউথ এশিয়ার রাজনৈতিক নেতাদের ভিতরেই সেই কোঅপারেশন নাই। সেই কোঅপারেশন না থাকায় বা না থাকার কারণে আমরাই কিন্তু আবার সাউথ এশিয়ান রিজনের বাইরে গিয়ে বিভিন্ন আঞ্চলিক সংস্থার সাথে আমরা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। যেমন দেশে আমরা রাজনীতি, গণতন্ত্র নিয়ে যখন কথা বলি, দলের ভিতরে গণতন্ত্র নাই, আমরা দেশে গণতন্ত্র নিয়ে চেষ্টা করছি, তেমনি আমাদের অঞ্চলের ভিতরে আমাদের কোঅপারেশন নাই, আমরা অঞ্চলের বাইরে গিয়ে কোঅপারেট করার চেষ্টা করছি। এটা একটা প্যারাডক্স মনে হয় না? প্যারাডক্স তো বটেই। এবং এখানে প্যারাডক্সের সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আপনি বলছিলেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা। সাউথ এশিয়াতে আপনি দেখেন এখন অর্থনীতির যদি বলেন, প্রায় সম্মিলিত অর্থনীতি শক্তি, জিডিপি যদি বলি, সেটা প্রায় 5 বিলিয়নের মতো, 5 ট্রিলিয়নের মতো। তো 5 ট্রিলিয়ন খুব ছোট না, কিন্তু আসিয়ানের 4.5 ট্রিলিয়ন ডলার। তার আমরা কিন্তু তার চেয়ে বেশি হতে পারি সবাই মিলে করলে, কিন্তু সেটা আমরা পারছি না। আমাদের মধ্যে আঞ্চলিক ট্রেড, যেটা বাণিজ্য, 5% রকম। তো কাজেই আমরা যেটা আসিয়ানে যদি যান,
সেটা প্রায় 35%। আপনি ইউরোপিয়ান ইউনিয়নে গেলে সেটা প্রায় 65%। তো কাজেই এর ফলে যেটা হয় যে আপনি ভারত ধরেন, ভারতের অর্থনীতি বিকশিত হচ্ছে, $3.5 ট্রিলিয়ন ইকোনমি। এই $5 ট্রিলিয়ন ইকোনমির পাশে আমরা যারা আছি, আমরা কিন্তু এই $5 ট্রিলিয়ন ইকোনমির মাল্টিপ্লায়ার এফেক্ট আমরা পেতে পারতাম। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই সহযোগিতা না থাকার ফলে উভয় পক্ষই বেনিফিটেড হতে পারতেন, আমরা পাচ্ছি। এই রিজিয়নের সকলেই আপনি খেয়াল করবেন সবগুলো দেশই এনার্জি ডেফিসিট। আমরা সবগুলো দেশই এনার্জি, এই যে আমার বিদ্যুৎ বা এনার্জির আমরা সংকটে আছি। কিন্তু দক্ষিণ এশিয়ার সমস্ত এনার্জি রিসোর্সকে যদি আমি একসাথে করি তাহলে সবাই কিন্তু আমরা এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তো কাজেই আমাদের যোগাযোগ যদি বলেন, আপনি কানেক্টিভিটি বলেন, 1 বিলিয়নের উপর মানুষ আমরা আছি, পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট হতে পারে। কাজেই আমাদের অনেক সুযোগ আছে যেগুলো আমরা করছি না। আমাদের পলিটিক্স আমাদেরকে ডিপ্রাইভ করছে, আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করছে। এবং আমার ধারণা এখন ধরেন, এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ঘোষণা করার পরে বা ট্যারিফ টার্ময়েল যেটা শুরু হয়েছে, এর ফলে একটা নতুন চিন্তা কিন্তু এখন তৈরি হচ্ছে যে আমরা কি আগের বিশ্ব যেভাবে আমরা মুক্ত বিশ্বে সুযোগ সুবিধা পেতাম, সেরকম বিশ্ব যদি না থাকে তাহলে আমরা কি আবার নিজের দিকে দেখতে হবে? এবং নিজের দিকে দেখতে ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে এবার নিজের জিনিস কেনো। তো আমি যদি খালি নিজের জিনিসটাই কিনি, আমি পুরো অঞ্চল কিনি, আমি আমার একটা কাঠামো যদি দাঁড় করায় তাহলে তো আমি ওইখানে একটা বড় বাজার পেতে পারি। তো কাজেই এখনও সেই ধারণাগুলো স্পষ্ট নয়, কিন্তু আমার ধারণা যে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে এখন সেখানে নতুন ভাবনার সুযোগ কিন্তু আছে, এবং সেই সুযোগটা দক্ষিণ এশিয়ার জন্য সকলের জন্যই কল্যাণকর হতে পারত। কারণ সহযোগিতার পাল্টাটা হচ্ছে বৈরিতা। বৈরিতা কখনোই আপনার জন্য সুযোগ আনে না। এবং বৈরিতার ফলে কি হচ্ছে? বৈরিতার ফলে কিন্তু জিও পলিটিক্যাল টেনশনের মধ্যে আমরা পড়ছি। চীন একদিকে, ভারত একদিকে, বাংলাদেশের মতো একটা দেশ, আমার দুই দেশের সাথেই কাজ করতে হয়। কিন্তু এখানে ভারতে গেলে বলে তুমি চীনের কাছ থেকে কেন নিচ্ছ, চীনে গেলে বলে তুমি ভারতের সাথে কেন থাকছো। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে আমি সকলের সাথেই থাকতে হয়। আপনি নেপালের কথা ধরেন, নেপালের দুইটাই প্রতিবেশী। তো নেপাল কি করবে, আমরা কি করব? তো কাজেই আমাদের শ্রীলঙ্কা কি করতে পারে? তো কাজেই আমাদের জন্যে এই যত বেশি সহযোগিতা থাকবে ততই আমাদের সুবিধা। এবং আঞ্চলিকভাবে অভ্যন্তরীণ যদি সহযোগিতা থাকে তাহলে সেটা কিন্তু এই চীন, ভারত বা বড় শক্তিগুলোর মধ্যে বৈরিতাটা কমাতেও ইতিবাচক ভূমিকা পালন করে বলে আমার ধারণা। তো কাজেই আমাদের দিক থেকে আমরা এটা প্রত্যাশায় রাখি, স্বপ্ন দেখি। এখন বাস্তবতা তো সেই জায়গায় নাই। এখন রিজিওনাল সিকিউরিটি প্রসঙ্গ আসছে। কিছুদিন আগে পাকিস্তান এবং সৌদি আরব একটা এগ্রিমেন্ট করেছে এবং তার আগে আপনার সাংহাই কোঅপারেশন একটা সম্মেলন হয়েছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী শি জিনপিং, তারপরে আপনার পুটিন, সবাই একসাথে হয়েছে, একটা ঘোষণা দিয়েছে। এইটা রিজিওনাল ট্রাম্পের ট্যারিফ ওয়ারের পরে কিন্তু ঘটনাগুলো ঘটছে। এটার এশিয়াতে ইম্প্যাক্টটা কি? 2-3টা বলবো। আপনি প্রথমটা দিয়ে যদি শুরু করি, সৌদি আরব পাকিস্তান ডিফেন্স কোঅপারেশন, 3টা ঘটনা এই কোঅপারেশনটাকে ড্রাইভ করেছে। একটা হচ্ছে গাজায় ইসরায়েলি নির্মমতা, নৃশংসতা। এটা সারা পৃথিবীর জন্য কিন্তু একটা নৈতিকতাটাকে চ্যালেঞ্জ করেছে, সারা মানবতার নৈতিকতাকে চ্যালেঞ্জ করছে। এবং নির্মমতা যে কীরকম হতে পারে, কীরকম নিষ্ঠুরতা হতে পারে, তার একটা নতুন মাত্রা কিন্তু আমরা দেখলাম। এবং সেটা যারা প্ল্যানার্স বা যারা স্ট্র্যাটেজিক চিন্তা করেন তাদের কিন্তু আঘাত করেছে। এবং তারই অনুষঙ্গ হিসেবে আমরা দেখেছি কাতারে ইসরায়েলি আক্রমণ করেছে হামাস নেতাদের বিরুদ্ধে। এবং এই ঘটনাটা কিন্তু শুধু হামাস বা কাতার এবং ইসরায়েলের মধ্যে ঘটনাটা থাকেনি, অন্যান্য দেশ যারা আছে তারাও কিন্তু তখন নতুন করে চিন্তা করা শুরু করেছে যে আজকে ওর ক্ষেত্রে ঘটেছে, কালকে যদি আমার ক্ষেত্রে ঘটে। ইরানের ঘটনা সাম্প্রতিককালে সেটাও কিন্তু আরেকটা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে। এই সবগুলো। এবং পাকিস্তান ভারতে যেটা এখন আমরা জানি, দেখেছি কয়েক মাস আগেরই ঘটনা, পাকিস্তানিরা ভারতের 6টা বিমান ধ্বংস করে দিয়েছে। এটা ভারতের জন্য একটা বিরাট শক। পাল্টা হিসেবে কিন্তু ভারত
খুব অল্প সময়ের মধ্যে 11টা পাকিস্তানের এয়ারপোর্ট অ্যাটাক করেছে, এবং সেটাকে কিন্তু পশ্চিমা সমর বিশারদরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এটাকে বিপদ আশঙ্কা বলে মনে করেছেন, এবং সেই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পাকিস্তান এবং ভারতের যুদ্ধকে থামাবার জন্য সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েছে। এই 3টা ঘটনাই সৌদি আরব এবং পাকিস্তান দুজনকে কাছাকাছি নিয়ে গেছে একটা ডিফেন্স কোঅপারেশনের দিকে। তো সেই কোঅপারেশন অনুযায়ী ভবিষ্যতে যদি কখনো ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে ন্যাটো লাইক সিচুয়েশন, সৌদি আরবও কি তাহলে পাকিস্তানের সাথে হয়ে ভারতকে মোকাবেলা করবে? এখানে 2টা ব্যাখ্যা শোনা যায়। একটা ব্যাখ্যা হচ্ছে আপনি যেটা বললেন, যে ভবিষ্যতে যদি ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় অথবা ইসরায়েল সৌদি আরব সংঘাত শুরু হয়, তাহলে পাকিস্তান পারমাণবিক সহায়তা দেবে সৌদি আরবকে, আর সৌদি আরব ভারতের সাথে যদি পাকিস্তানের সংঘাত শুরু হয় তাহলে সৌদি আরব পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। এটা হচ্ছে কনভেনশনাল উইজডম। কিন্তু আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এটা যত না কাজে লাগবে তার চাইতে বেশি এটা দেখায় সুন্দর, যদি বলি ডিটারেন্ট হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। কারণ সৌদি আরবের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খারাপ না, ভালো সম্পর্ক এবং বেশ বিনিয়োগও আছে। তো কাজেই সৌদি আরব পাকিস্তানকে তো পেয়েই গেছে, তো আগামী দিনে সে কেন ভারতকে পেতে চাইবে না? কারণ ভারত একটা অর্থনৈতিক শক্তি, একটা সামরিক শক্তি, একটা আঞ্চলিক শক্তি। তো কাজেই সেখানে সৌদি আরবের জন্য অনেকে মনে করছেন যেটা তার জন্য 2টা উইন। তাহলে কি ত্রিপক্ষীয় একটা জোট হয়ে যেতে পারে? জোট হবে কিনা জানি না, কিন্তু সৌদি আরবের জন্য এটা বলতে পারেন যে ডাবল উইন তার হয়েছে। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, ভারতের সাথে সম্পর্ক ভালো, এবং সৌদি আরব এখন যেভাবে তাদের অর্থনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে, তারা যেভাবে নিজেদেরকে আঞ্চলিক শক্তি হিসাবে রূপান্তরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ভারতের সাথেও আগামী দিনে সৌদি আরবের এই ধরনের সহযোগিতা একেবারে অসাধ্য বলে মনে করছি না। যেসব ঘটনা ঘটছে আমরা আলোচনা করলাম, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত? ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? আমাদের প্রয়োজনটা তো আমাদের নিরিখেই তৈরি করতে হবে। আমরা যেই জায়গাটাতে আছি সেখানে আমার প্রধান কাজ হচ্ছে, আমাকে এখানে 2টা আমার প্রয়োজন। একটা হচ্ছে দারিদ্র্য নিরসন, কারণ আপনি লক্ষ্য করেছেন গত 1 বছরে দারিদ্র্যের সংখ্যা, দারিদ্র্যের পীড়িত মানুষদের সংখ্যা বেড়ে গেছে 3 বছরে 10% মতো বেড়েছে, প্রায় পিপিআরসি যেটা বলছে। তো কাজে আমার জন্য এই সংখ্যাটাকে কমানোটাই আমার জরুরি একটা প্রয়োজন। কাজে আমার এই ক্ষেত্রে আমার অর্থনীতির দিকেই মনোযোগ আমার রাখতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক, আমার এই তরুণ প্রজন্ম, প্রতি বছর 20 লাখ তরুণ আমার কাজের জগতে ঢুকছে, এসে তাদের কর্মসংস্থান করাটা আমার জন্য খুব জরুরি প্রয়োজন। এবং এর মধ্যে কিছু অংশ বাইরে যায়, কিন্তু যেগুলো বাইরে যাচ্ছে, বাইরের পৃথিবী তো সেটাও ক্লোজ করে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কাজে এখানে আমার এই মানব সম্পদটাকে বাড়িয়ে কর্মসংস্থান এবং বাংলাদেশের অর্থনীতিকে আধুনিকীকরণের জন্যে, প্রতিযোগিতামূলক করার জন্যে আমার যে মানুষ তৈরি করা দরকার, সেই বিষয়গুলোর প্রতি আমার মনোযোগী আমার থাকতে হবে। তো তার অর্থ হচ্ছে যে আমাকে এই কাজগুলো করার জন্যে ভারতের সাথে যেমন আমার সহযোগিতা লাগবে, চীনের সাথে আমার সহযোগিতা লাগবে, আমার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সহযোগিতা লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা লাগবে। কিন্তু এই সহযোগিতাগুলো আমরা সবগুলোই আমাদের প্রয়োজন এবং সমতা এবং আত্মমর্যাদার ভিত্তিতে হতে হবে। এটাই আমার ধারণা বাংলাদেশের দিক থেকে আমরা মনে রাখব। আমাদের পররাষ্ট্র নীতিতে যেমন বলা হয়, পলিসিতে বলা হয় যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। তাহলে এখন আমরা ইকোনমিক ডিপ্লোমেসির দিকেই যাওয়া উচিত। তো এখন যে আমাদের ফরেন মিনিস্ট্রি, এম্বাসিগুলোর স্ট্রাকচার আছে সারা বিশ্বে, তো ইকোনমিক ডিপ্লোমেসি কতটা ফোকাস আছে? ইকোনমিক ডিপ্লোমেসি তো আসলে আমার ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু ওখানে করা হয় না, আমার ইকোনমিক ডিপ্লোমেসিটা এখানেও করতে হবে। আমাদের প্রতিটা এম্বাসিতে তো ট্রেড রিপ্রেজেন্টেটিভ একজন করে আছে, কিন্তু এখানে কোঅর্ডিনেশন, আমাদের সমস্যা হচ্ছে জাতীয়ভাবে কোঅর্ডিনেশন। এটা ঢাকায় কোঅর্ডিনেশন নাই, এবং ঢাকার কোঅর্ডিনেশন না থাকাটা মিশন পর্যায়ে গিয়েও কিন্তু সেটা এফেক্ট করে। তো কাজেই আমাকে বাইরে আমাদের যে কোনো কাজগুলো হয়, সেটা পররাষ্ট্র নীতি বলেন, বাণিজ্য বলেন, আমাদের মানুষ পাঠানো, মানব সম্পদ বাইরে পাঠানো বলেন, আমার প্রযুক্তি বলেন, আমার বিনিয়োগ বলেন, সবগুলো কাজের একটা সমন্বয় করতে হবে।
এবং এই সমন্বিত জায়গাটা যতক্ষণ এই সমন্বয়টা অভ্যন্তরীণভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বাইরের মিশনগুলোকে যথেষ্ট পরিমাণে সক্ষম করতে পারবেন। তাহলে এখানেও সংস্কার দরকার, বিরাট সংস্কারের কোনো উদ্যোগ আছে না? এখনো কোনো উদ্যোগ নাই, কিন্তু সংস্কার প্রয়োজন। তার কারণ হলো, আমি একটা এক্সাম্পল বলি, আমরা বিনিয়োগ চাই নাকি এইড চাই, সাহায্য চাই, কোনটা চাই? দুইটা ভিন্ন কিন্তু। আপনি যখনই এইড বা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বলা হয় এটাকে, আমি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স যখন নেই তখনই ধরে নেওয়া লোকেরা যে এটা খুব খারাপ অবস্থায় আছে, সেই জন্য আমাকে সহযোগিতা দিতে হচ্ছে। আর যারা ইনভেস্ট করে তাদের থাকে যে এখানে ব্যবসার সুযোগ আছে, আমরা ব্যবসা করি। তো কাজে এখানে কনসেপ্টগুলো আমাদের ক্ল্যারিটি দরকার, এবং আমি মনে করি এবং সেই কারণেই সমন্বিত একটা অভ্যন্তরীণ কাঠামো থাকা দরকার। আমাদের দেশের ভেতরের কাজের পদ্ধতি একরকম, কিন্তু বাইরের পৃথিবীর সাথে যখন আমি কাজ করি সেটা কিন্তু আরেকটা পদ্ধতি প্রয়োজন। এবং আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ভেতর পদ্ধতি দিয়ে বাইরের পৃথিবীটাকে দেখবার চেষ্টা করছি, যে কারণে একটা অসমন্বিত কার্যক্রম পরিচালিত হয়। বাণিজ্য, যেটা আপনি বলছিলেন, আপনাকে বলা হয় যে আপনি এই টার্গেট আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনার সাথে কখনো কনসাল্ট করা হয় না যে এই টার্গেটটা কি অ্যাচিভেবল না অ্যাচিভেবল না। এবং দেখা যায় যে এর সাথে আমার মাইগ্রেশনের কোনো রিলেশনশিপ নাই, আমার ইনভেস্টমেন্টের কোনো রিলেশনশিপ নাই। তো সেই সমন্বয়টা খুব জরুরি দরকার বলে আমি মনে করছি। এবং সমন্বয় করতে পারলে অভ্যন্তরীণভাবে যেই মন্ত্রণালয়গুলো বা যেই প্রতিষ্ঠানগুলোর সাথে বাইরের পৃথিবীর যোগাযোগ আছে, সেটা যদি অভ্যন্তরীণভাবে একটা সমন্বিত কাঠামো থাকে, তাহলে আমার ধারণা আমরা এখনকার যে কাঠামো আছে সেই কাঠামো দিয়ে আরেকটু বেটার সার্ভিস দিতে পারবো, আরেকটু বেটার সার্ভিস পেতেও পারবো। কিন্তু আমরা করতে চাই, যদি আমরা উন্নয়নশীল দেশের কাতারে যদি যেতে চাই, তাহলে আমাকে তো দুইটা জিনিস পরিবর্তন হয়ে যাবে। একটা হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, যেটা আমরা এখনো দুর্বল। আমার প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিটিভনেস বাড়াতে হবে। এবং এই দুটো কাজ করতে গেলে কিন্তু আমার অনেক কাঠামোগত পরিবর্তন প্রয়োজন হবে, এবং তার প্রধানটা হচ্ছে শিক্ষা কাঠামো। নির্বাচন কমিশন যেমন নির্বাচনী সংলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, তাহলে পররাষ্ট্রের কাঠামো, যেটা আপনি চেঞ্জের কথা বলছেন, আপনি দীর্ঘ সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, প্রফেশনাল, আপনি কূটনীতিক। তো এরকম কোনো আলাপ আলোচনা কি আপনাদের সাথে হয়েছে যে আসলে কি করণীয়? না, আমাদের সাথে হয়নি। এবং আমার ধারণা এইটা নিয়ে প্রাথমিক ধারণাটাও ঘাটতি আছে। আমরা ধারণাগতভাবেও দুর্বলতায় আছি, কাঠামোগত জায়গায় যাওয়া তো পরের কথা। এবং এটাতে মনোযোগও নাই। একটা দৃষ্টান্ত দিই, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3.5 জন মন্ত্রী পর্যায়ের লোক আছেন এখন। 3.5 জন? 3.5 জন কেন বললাম? পররাষ্ট্র উপদেষ্টা আছেন, আন্তর্জাতিক বিষয়ক একজন উপদেষ্টা আছেন, আরেকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, আর আরেকজনকে প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগ করা হয়েছিল, তিনি যোগ দিতে পারেননি। তো সেই জন্য 3.5 বললাম। এখন একটা মন্ত্রণালয়ে 3-4 জন লোক যদি কাজ করে, তাহলে সেখানে কি মেসেজ যাচ্ছে, এক নাম্বার। আর 2 নম্বর হচ্ছে কাজের কোনো শৃঙ্খলা থাকে। আমরা ছোটবেলায় পড়েছি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। আমার তাই হচ্ছে। আমাদের এবার আমার ধারণা এই আমাদের পররাষ্ট্র বিষয়টাতেই এই সমস্যায় আমরা ভুগছি। কাজে অনেকে বলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতে পারে না, এটা করতে পারে। আপনি এতজন লোক এতদিকে টানাটানি করলে কাজ কিভাবে করবে? অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনারা ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।